বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি করোনা সতর্কতা নিয়ে অনুষ্ঠান ডক্টরস অন কল। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার। অনেক অনেক স্বাগত। নমস্কার ডক্টর সরকারের কাছে না আজকে আমি খুব যে করোনা ওরিয়েন্টেড কথা শুনবো বা বলবো তা নয়। আমরা আজকে ঠিকই করেছি যে আপনারা অনেক মানুষ না শারীরিকভাবে সুস্থ নেই, কিন্তু চেম্বার সেভাবে পাচ্ছেন না, যেতে পাচ্ছেন না। অনেক বৃদ্ধ মানুষ আছেন, যদি কোনো রকমের কোনো অসুবিধা থাকে, যেহেতু উনি মেডিসিন নিয়ে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, তো আপনারা ওনার কাছে সব রকমের রোগ নিয়ে কথা বলতে পারেন। আমি করোনা নিয়ে প্রথমে শুরুটা করব যে এই মুহূর্তে আমাদের করোনা পরিস্থিতিটা ঠিক কীরকম চলছে, মানে কি বলছে মিনিস্ট্রি অফ হেলথ? দেখুন, এখন করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। এই যে চারিদিকে ধরুন এত মানুষের ভ্যাকসিনেশন হয়েছে, মানুষ সচেতন বেড়েছে, তার ফলে কী হয়েছে, অনেকটাই করোনা কমেছে। এইভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদেরকে কিন্তু হাল ছাড়লে চলবে না। আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করলে আমরা অবশ্যই জয়ী হব। এবার এই যে কোমরবিডিটি একটা শব্দ আমরা ব্যবহার করছি, কোমরবিডিটি যাদের রয়েছে তাদের করোনার আক্রমণের ভয়টা বেশি, কিন্তু একজন মানুষ যিনি কোমরবিড, তার একটা কোমরবিডিটি রয়েছে, কিন্তু সেই মানুষটা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনটেন করছে, পাশাপাশি তার টিকাকরণের ডাবল ডোজ কমপ্লিট হয়ে গেছে। সেই মানুষটার ক্ষেত্রে করোনার আশঙ্কা কতটা থাকবে? দেখুন, যদি কোমরবিডিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন কন্ট্রোলে থাকে তাহলে চান্সটা অনেকটাই কম, যেহেতু ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং আপনারা যেহেতু ওটা মেনটেন করছেন। কাজেই ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা শুধু আপনাদের যে ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস সেটা ফলো করে যান, আর বাকিটা চিন্তা করবেন না যে আমার করোনা হতে পারে। এই নেগেটিভ চিন্তা একদম করা চলবে না, এটা যে মেইন কথা। আমরা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ডক্টর সরকার মনে করি যে সাইকোসোম্যাটিক, অর্থাৎ মনের থেকেই রোগের সৃষ্টি। তো আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন রোগের একটা প্রকোপ রয়েছে। ধরুন ডায়াবেটিস একটা রোগ, হাইপারটেনশন একটা রোগ, যেটা ভারতবর্ষের এই মানে এশিয়ান কান্ট্রির মধ্যে ভারতবর্ষ একটা জায়গায় পৌঁছে গেছে। ঠিক পাশাপাশি কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগও কিন্তু এখানে বেশ বড় করে থাবা বসাচ্ছে। যদি এখন আমরা বিচার করি রেশিওতে, তাহলে একটা পাড়াতে যদি 10টা পরিবার থাকে, একটা পরিবারে ক্যান্সারের পেশেন্ট রয়েছে। তো এর কারণটা কি? শুধুই কি জিনগত সমস্যা, নাকি না এর বাইরে পারিপার্শ্বিক কিছু কারণ রয়েছে? দেখুন, এই ক্যান্সারের মেইন কারণটা কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল, একটা ফ্যাক্টর না, অনেক কিছু ফ্যাক্টরে প্লে করে। একটা জেনেটিক ফ্যাক্টর প্লে করে, তার একটা এনভায়রনমেন্ট প্লে করে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু টেন্ডেন্সি, ধরুন কেউ হয়তো ওবিস পেশেন্টে দেখা গেছে তার অনেক সমস্যা অনেক বেশি হয়। সেরকম মাল্টিফ্যাক্টরিয়াল প্রবলেমটা প্লে করে এখানটায় আমাদেরকে। এবং স্ক্রিনিংটাও খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা ছোটোবেলাতে আমরা যদি ঠিক টাইম মতো হেলথ চেক আপ করাই, আমরা যদি ঠিক মতো সব কিছু করতে থাকি, তাহলে কিন্তু অনেক আর্লি স্টেজে ধরা পড়ে। যেরকম ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ হয়তো হেপাটাইটিস স্ক্রিন করে দেখা গেল তার হেপাটাইটিস সি পজিটিভ আছে। এবার এই হেপাটাইটিস সিটা এখন কিওরেবল, এখন এমন ভালো ভালো ওষুধ বেরিয়েছে, হেপাটাইটিস সি পুরো কিওর হয়ে যাচ্ছে। কাজে আপনারা যদি হেপাটাইটিস সিটা যদি আর্লি ডায়াগনোসিস হয়ে যায় এবং হেপাটাইটিস সি যদি ঠিকমতো চিকিৎসা করান, তাহলে কিন্তু হেপাটাইটিস সি কিওর হয়ে যাচ্ছে। আর না যদি স্ক্রিনিং হয়, তাহলে কী হতে পারে ভবিষ্যতে দেখা গেছে পরবর্তীকালে সিরোসিস লিভার হতে পারে, সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে। সেরকম হেপাটাইটিস বির ক্ষেত্রেও একই জিনিস। যদি হেপাটাইটিস বি টিকে নিয়ে নেওয়া হয়, তাহলে হেপাটাইটিস বি সংক্রমণের সংখ্যা অনেক কমে যাবে। কিন্তু যদি না চেক করা হয়, যদি না কিছু করা হয়, হয়তো কারোর দেখা গেল হেপাটাইটিস বি পজিটিভ আছে, পরবর্তীকালে সেখান থেকে দেখা গেল লিভার সিরোসিস হয়েছে এবং সিরোসিস থেকে ক্যান্সার হয়েছে। ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম প্রপার ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আসুন, আজকে আপনাদের যদি কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আপনারা ফোন করবেন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, টিকাকরণ নিয়ে মোটামুটি আমরা কিন্তু জেনে গেছি যে সকলেই টিকা নিতে পারবেন, এবং ডক্টর সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনারা যাই থাকুক না কেন আপনি টিকা নিন, কারণ আপনার টিকা পরবর্তী যে কমপ্লিকেশনস যদি কিছু হয়, তার জন্য ডাক্তাররা রয়েছেন টেক কেয়ার করার জন্য। একদম। আমি এবারে আসবো আজকে, যেটা হচ্ছে ভীষণভাবে আমাদের বুঝতে ভুল হয়, বুকে ব্যথা। সাধারণভাবে হার্ট নিয়ে আজকে একটু কথা বলতে চাইছি। হার্ট ডিজিজ সম্পর্কে আমরা জানি, আমরা একটা মানে বিভিন্ন রকমের হার্টের প্রবলেম হয়, সেটাও আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমাদের মূলত মনে করা হয় যে আমার হার্টের প্রবলেম মানে বুকে একটা ব্যথা হবে। শুধুই কি বুকে ব্যথা, নাকি না আরও অন্য কোনো সিমটমস রয়েছে? দেখুন, এই মনে করতে হবে যে কীভাবে বুঝবেন যে এটা হার্টের ব্যথা। যদি দেখেন যে আপনার একটা বুকে ব্যথা করছে এবং সেই ব্যথাটা পারসিস্ট করছে 2 থেকে 20 মিনিট
এটা চাপ ধরা ব্যথা, ব্যথার হাতে চলে আসছে, হ্যাঁ, হয়তো দেখা গেল আপনি একটা সরবিটের ট্যাবলেট খেয়ে নিলেন, তাতে কমে যাচ্ছে, বা বিশ্রাম নিলে কমছে, তখনই সন্দেহ করতে হবে এটাকে বলা হয় অ্যাঞ্জাইনা পেক্টোরিস। বা যদি দেখা যায় যে আপনার ব্যথা করছে হয়তো কয়েক সেকেন্ডের জন্য, হয়তো একটা ব্যথা করলে এখানে এটা কয়েক সেকেন্ডের জন্য ব্যথা করলো, এটা হার্ট রিলেটেড না। কাজে বুকে ব্যথার অ্যানালিসিস করতে হবে প্রথমে হিস্ট্রি নিয়ে, তার আন্ডারলাইন কোনো ডায়াবেটিস আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা। হ্যাঁ, যদি কখনো দেখেন যে কারো সিভিয়ার পেন চেস্ট হচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে, ব্যথাটা আধ ঘন্টার বেশি থাকছে এবং খুব ঘাম হচ্ছে, ব্যথাটা বাঁ হাতে ছড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আর দেরি না করে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, হসপিটালাইজ করুন। এবং বাড়িতে যদি অ্যাসপিরিন ট্যাবলেট থাকে, এটা আমি আগে অনেকবার বলেছি, 4টে ট্যাবলেট অ্যাসপিরিন খেয়ে নিন, আর 5 মিলিগ্রাম আইসোসারবাইড ডাইনাইট্রেট যেটা আছে সেটা আপনি জিভের তলে দিন, বা দরকার হলে 5 মিনিট পর পর রিপিট করুন। এবং এটা ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, কেননা অনেক সময় যেটা হয় সেটা অনেক সময় বুঝতে পারেন, হয়তো ভাববেন হয়তো গ্যাসের জন্য হয়েছে, এটা অনেক টাইম নষ্ট হয়ে যায়। এই জন্য দেরি না করে যদি কখনো বুকে ব্যথা করে, খুব ঘাম হয়, তাহলে হসপিটালে সঙ্গে সঙ্গে করতে হবে। আমাদের টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নাম কি? হ্যাঁ বলুন। প্রেগন্যান্সি, আমি কি করোনার টিকা নিতে পারি? আচ্ছা, হ্যাঁ, আপনি এখন করোনার টিকা নিতে পারবেন। 2 জুলাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিচ্ছেন সমস্ত গর্ভবতী মহিলা এই টিকা নিতে পারবেন। আপনি একদম তাড়াতাড়ি দুটো টিকে ভ্যাকসিন নিয়ে নিন, হ্যাঁ, কোভ্যাক্সিন হোক বা কোভিশিল্ড হোক, আপনি দুটো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনি নিয়ারেস্ট যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আপনি ভ্যাকসিন নিয়ে নিন। আমি না আজকে যদি সময় থাকে, আমরা হার্টের প্রবলেম নিয়ে কথা বলার পরে এই কোভ্যাক্সিন আর কোভিশিল্ড নিয়ে একটা অসম্ভব দ্বন্দ্ব তৈরি হয়েছে, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু হার্ট নিয়ে যেটা কথা বলছিলাম, এই যে হার্টের সমস্যার ক্ষেত্রে একটা সময় বলা হতো যে একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষের হচ্ছে, কিন্তু এখন তো আর সেই এজ বারটা নেই। এর কারণ কি আমাদের সিডেন্টারি লাইফস্টাইল? হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখা গেছে আমাদের থ্রু আউট সাউথ ইস্ট এশিয়ার মধ্যেই হার্ট ডিজিজের সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং আমাদের জেনেটিক রিজনে আমাদের ডায়াবেটিস যেরকম অনেক বেশি হচ্ছে, ব্লাড প্রেশার অনেক বেশি আছে, আমাদের কোলেস্টেরল লেভেল অনেক বেশি থাকছে, প্লাস ডিজিটাল জেনারেশন। এখন সারা পৃথিবীতেই দেখা যাবে ম্যাক্সিমামই কী হচ্ছে, মানুষ দেখবেন যে ওভারওয়েট, তারা বিজি উইথ ডিজিটস অনলি, হয়তো মোবাইল ল্যাপটপ নিয়ে বিজি, তার শুধু এক্সারসাইজ হচ্ছে। কিন্তু এই যে হাঁটা চলা রেগুলার বেসিসে হাঁটা, আধ ঘন্টা করে হাঁটা, সপ্তাহে 150 মিনিট হাঁটা, এটা কিন্তু একদমই হচ্ছে না। তার ফলে কী হচ্ছে, তাড়াতাড়ি দেখা যাচ্ছে অনেক মানুষের হাইপারটেনশন হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হার্টের সমস্যা হয়ে যাচ্ছে। মানে ডক্টর সরকার যেটা বললেন, আমরা না অনেক সময় হাঁটাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাই, আমাকে এত কিলোমিটার হাঁটতে হবে, নট দ্যাট, ঘড়ি ধরে হাফ অ্যান আওয়ার। এবং স্পিডটা কি হবে? স্পিডটা আপনি যেরকম স্পিডে আপনি পারেন, আপনার অসুবিধা যাতে না হয়। ধরুন কারো হয়তো দেখা যাচ্ছে তার বয়স্ক মানুষ, হাঁটতে বেশি অসুবিধা হচ্ছে, আপনি আস্তে আস্তে হাঁটুন। এই যে আপনি আমি একটু ইন্টারাপ্ট করলাম, আপনি যে হাফ অ্যান আওয়ারটা বলছেন ডক্টর সরকার, এটাকে কি আমরা বাড়াবো? ধরুন একবারে তো অনেকে হাফ অ্যান আওয়ার পারছেন না, কিভাবে তিনি এটাকে প্র্যাকটিসে আনবেন? আপনি ধরুন প্রথম দিন 10 মিনিট হাঁটলেন বা 5 মিনিট হাঁটলেন, তারপরে আস্তে আস্তে ধরুন 10 মিনিট আপনি হাঁটতে পারলেন, এইভাবে। বা একবারে যদি আপনি আধ ঘন্টা হাঁটতে না পারেন, সকালে 10 মিনিট 15 মিনিট হাঁটুন, বিকেলে আবার 15 মিনিট হাঁটুন, এইভাবে। সেটা হচ্ছে পুরোটাই আপনি আস্তে আস্তে যেভাবে আপনি করতে পারবেন সেই অনুযায়ী করতে হবে। মানে আমাদের প্র্যাকটিসটা রাখতে হবে যে আমাকে ক্যালোরি যেটা আমি নিচ্ছি, ইনটেক করছি, সেটাকে আমাকে লস করাতে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর হাঁটলে পরে আরও কী কী বেনিফিটেড আমরা হই? হাঁটলে কিন্তু আমাদের ওভারঅল সার্কুলেশন, হোল বডিতে সার্কুলেশন ঠিকমতো চলে। তারপর আমাদের জয়েন্টগুলো, আমাদের যে মুভমেন্ট হচ্ছে, বিভিন্ন জয়েন্টের মুভমেন্টের আমাদের কাজ হচ্ছে, তার ফলে কী হচ্ছে, আমাদের বিভিন্ন যে আর্থ্রাইটিস হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, সেটা অনেক কম থাকবে। সেই জন্য রেগুলার বেসিসে হাঁটলে হচ্ছে কি, আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকবে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, আমাদের কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে। অনেক মহিলাদের দেখবেন পিসিওডি আছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিরিয়ড ইরেগুলার হচ্ছে, তার কারণ কি, ওবেসিটি হয়ে যাচ্ছে। এই ওবেসিটি থেকেই কিন্তু সমস্ত প্রবলেম। কাজেই আমাদের ওয়েট, প্রেশার, সুগার, এই 3টে জিনিস সবসময় কন্ট্রোলে রাখতে হবে থ্রু আউট লাইফ। কিন্তু বিষয় হচ্ছে যে ধরুন এই যে সুগার বলুন বা প্রেশারের কথা বলি, যদি আমরা সেখানে তো এটা মেনটেন করে রাখতে হবে, তাই তো? কন্ট্রোলে রাখতে হবে, এটা কিউরেবল নয় কোনোভাবে। আমরা আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ডাক্তার। নমস্কার। হ্যাঁ, বলছি যে কোভিড হওয়ার 2 মাস পরে, 2 মাস পরে বুকে কিছু সমস্যা দেখা যাচ্ছে। মানে হঠাৎ কোনো দিন ওইখানে একটা ঠিক মাঝখানে মনে হচ্ছে যে শ্বাস নিতে পারছে, আবার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, কোনো দিন এইরকম সমস্যা হচ্ছে। আপনার নামটার জায়গাটা একটু কাইন্ডলি বলুন। সঞ্জয় বিশ্বাস, আমি নদিয়া জেলার রাধানগর বলে একটা গ্রাম থেকে। আচ্ছা, আপনার কোভিডের 2 মাস পর থেকে আপনি এই প্রবলেমটা পাচ্ছেন। হুম। আচ্ছা,
দেখুন, কোভিডের পরে না অনেক প্রবলেম হয়, অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি বলবো কি আপনি একবার ডাক্তারবাবুর সঙ্গে চেক আপ করে নিন। আপনার প্রেশার কতটা আছে, আপনার সুগার কতটা আছে, আপনার কোলেস্টেরল কী আছে, আপনার অন্যান্য সমস্ত প্যারামিটার একবার স্ক্রিনিং করে নেওয়াটা ভালো। এবং আপনার যে ব্যথাটা হচ্ছে, কোথায় ব্যথাটা হচ্ছে, সেই জন্য ফিজিক্যাল এক্সামিনেশনের দরকার আছে। আপনি একবার নিয়ারেস্ট ডাক্তারবাবুর কাছে সঙ্গে যোগাযোগ করে নিন, সেটা ভালো হবে। ফিজিক্যাল এক্সামিনেশন ঠিক কোন বয়সের পরে নিয়মিত কত মাস অন্তর করতে হবে? ফিজিক্যাল এক্সামিনেশন হচ্ছে যে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট। ধরুন আপনি হয়তো আপনার একটা পেটে ব্যথা হয়েছে, আপনার বয়স ধরুন 20, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, সেটাকে বলা হয় ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট। তখনই আপনার একবার স্ক্রিনিং হয়ে যাবে, ডাক্তারবাবু একবার দেখে নেবেন আপনার প্রেশার কত আছে, আপনার ওয়েট কত আছে, আপনার সুগার আছে কি না। কাজেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখনই আপনি অ্যাডাল্ট হচ্ছেন তখনই আপনি ফার্স্ট স্ক্রিনিংটা করে নিন। তারপর থেকে আপনি প্রতি বছর একবার চেক আপ করে যাবেন। সুতরাং আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশ, যেখানে স্বাস্থ্য পরিষেবা ভীষণ দুর্লভ, মানে আমরা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বাসিন্দা নই, যেখানে সরকারি তরফে সমস্ত রকমের চিকিৎসা হয় না। আমাদের ভারতবর্ষে একটু অন্যরকম। তো আমাদের উচিত হচ্ছে রোগটা না হতে দেওয়া, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে রোগটাকে না হতে দেওয়া। তারপরে রোগ হলে তো তার চিকিৎসা রয়েছে। তো রোগটাকে না হতে দেওয়ার জন্য যেটা ডক্টর সরকার খুব সুন্দর করে বললেন যে প্রথমেই উচিত আমাদের একটা মেডিকেল মানে চেক আপের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া। কিন্তু ধরুন আপনি বলছেন 20 বছর বয়সে পেটে ব্যথা হলো, আমি গেলাম, কিন্তু দেখা গেল আমার কিছু হয়নি, আমি গেলাম না। কিন্তু একটা তো নির্দিষ্ট বয়সসীমা থাকবে, যে বয়সের পর থেকে নিয়মিত 6 মাস বা 1 বছর কতদিন অন্তর হেলথ চেক আপের প্রয়োজন? দেখুন, যদি ধরুন কারো দেখা যাচ্ছে বাড়িতে হয়তো ডায়াবেটিস আছে, কারোর বাবার বা কারোর মায়ের হয়তো ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেশার আছে, তখন না খুব আর্লি শুরু করতে হবে এই যে চেক আপটা। কেননা দেরি করলে হয়তো দেখা গেল অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য আপনি অ্যাডাল্ট যখনই হলেন, ধরুন 18 বছর আপনার বয়স হয়ে গেছে, তখনই আপনি একবার দেখিয়ে নিন আপনার ওয়েট কত আছে, আপনার কোলেস্টেরল কত আছে, আপনার সুগার আছে কিনা, প্রেশার আছে কিনা, হেপাটাইটিস বি আছে কিনা, হেপাটাইটিস সি আছে কিনা, যে কথাগুলো আমি বললাম, তাহলে পুরো একবার স্ক্রিনিং হয়ে গেল। স্ক্রিনিং হয়ে গেলে আপনি নিশ্চিন্ত হলেন, এবার আপনি বছর একবার চেক আপ করে নিন। মানে এটাই যদি আমরা করতে পারি, হয়তো মনে হতে পারে যে আমার অনেকটা পয়সা খরচা হচ্ছে, কিন্তু একবার ভাবুন যদি আপনার একটা কঠিন থেকে কঠিনতর রোগ হয়, তাহলে কিন্তু সেই যে খরচাটা তার তুলনায় এটা কোনো ম্যাটারই করে না। এইবারে আমি একটু চলে আসি, যেটা আমরা আলোচনা করি মূলত ডক্টর সরকার থাকলে এই অনুষ্ঠানটা করতে আমার খুব সুবিধা হয়, মানসিক স্থিতি। কারণ যে কোনো রোগের ক্ষেত্রে মনের একটা বড় ভূমিকা রয়েছে এবং এটা আপনি খুব গুরুত্ব দিয়ে বলেন। সাধারণত আমরা দেখে থাকি যে ইউজুয়ালি জেনারেল ফিজিশিয়ান যারা হন তারা কিন্তু ওষুধের উপরেই থাকেন, কিন্তু আমি দেখেছি আপনি মনটাকে একটা বড় ভূমিকা দেন বা বড় প্রাধান্য দেন। এর পিছনে কারণটা কি? দেখুন, আমাদের ডেফিনেশনের মধ্যেই বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আমাদের স্বাস্থ্য বলতে আমরা কী বোঝাই, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। আমরা তো শুধু শরীর না, আমরা আত্মা, উই আর সোলস। এটা যুগান্ত ধরে হাজার বছর ধরে মুনি ঋষিরা বলে এসছেন। সেই দিক দিয়ে আমরা খুব ফরচুনেট যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। এই ভারতবর্ষ হচ্ছে মাদার অফ স্পিরিচুয়ালিটি। যে আমরা যে এই যে হাজার বছর ধরে মুনি ঋষিদের যে ধ্যানলব্ধ যে সাধনা, তার যে ফল ওনারা বলে গেছেন, আমরা যদি তার একটু যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দময় হয়ে যাবে। এই যে চারিদিকে এত প্যান্ডেমিক, এত মানুষের এত অস্থিরতা, এত চিন্তা দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। কিন্তু আমি সবসময় একটা কথা বলবো, কোনো জিনিসই কিন্তু শর্টকাটে হয় না। একটা জিনিস কিন্তু রেগুলার বেসিসে আপনাকে করে যেতে হবে, রেগুলার, হ্যাঁ, উইদাউট ফেল। মানে একটা আপনার ডিসিপ্লিন লাইফস্টাইল, রাইট লিভিং, রাইট থিঙ্কিং, মেডিটেশন, এটা কিন্তু থ্রু আউট আপনার লাইফ করে যেতে হবে। এটা একদিন দুদিনের ব্যাপার না। যেটা আলোচনা করবো এই স্পিরিচুয়াল কথাটার সঙ্গে অনেকে একটু তাতে অনেকের খটকা লাগলো। আসুন এটাকে নিয়ে আরো ডিটেলে আলোচনা করব। তার আগে একজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, মঞ্জু পাত্র নবী। কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। বলুন, কথা বলুন। বলছি যে আমার ভীষণ বুকে পিঠে যন্ত্রণা হয়, আর কিছু সময় কথা বলতে বলতে নিজেকে খুব ক্লান্ত মনে হয়, বুকে পিঠে সব সময় ব্যথা হয়। বয়স কত? মনে হয় বসে আছি 36। হ্যাঁ বলুন, এবার বলুন, উপসর্গ বলুন। মনে হচ্ছে যে বসে আছি তো কিছুক্ষণ বাদে বুকটাকে এগিয়ে নিয়ে টান টান করলে মনে হয় যে একটু আরাম পাওয়া যায়। কিসের থেকে সেটা? ঠিক, দেখুন আপনার না, আমার যেটা শুনে মনে হচ্ছে আপনার এটা কোনো সিরিয়াস রোগ কিছু না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ফার্স্টে দেখুন আপনার ওয়েটটা কত, ওয়েটটা কন্ট্রোলে রাখুন। আর আপনি একবার স্ক্রিনিং করে নিন, আপনার ব্লাড প্রেশার কত আছে, আপনার সুগার কত আছে, আপনার এক্সরে করে নিন, ইসিজি করে নিন, তাহলেই ধরা পড়ে যাবে। এবং এটা মোস্ট লাইকলি এটা মাস্কুলোস্কেলেটাল পেন হচ্ছে। এবং আপনি নিজের পশ্চারটা ঠিক রাখুন, হাঁটাচলা করুন।
মাঝে মধ্যে দরকার হলে ডাক্তারের সাথে পরামর্শ করে প্যারাসিটামল বা ট্র্যামাডোল জাতীয় একটু ওষুধ খান, ক্যালসিয়াম ভিটামিন এগুলো খান, তাহলেই ঠিক হয়ে যাবে। আর আপনি সবসময় মনে করুন যে আমি পুরো ভালো আছি, আমার কোনো রোগ নেই। কখনোই চিন্তা করবেন না যে আমার বড় রোগ হয়ে গেছে। এটা সবথেকে বড় ওষুধ, সবথেকে বড় মন্ত্রের মতো এটা করাতে হবে যে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, আমি পুরো ভালো আছি। ভালো থাকাটা নিজের মধ্যে একদম। এটা এবারে আমি যেটা বলছিলাম ডক্টর সরকার, যে স্পিরিচুয়ালিটির কথা আপনি বললেন, অনেকেই ভাববেন যে আচ্ছা ডাক্তারবাবু তাহলে কি আমাদের পুজো আচ্ছা করতে বলেছে? কারণ আমাদের কাছে না স্পিরিচুয়াল শব্দটাকে খুব গোদা বাংলায় আমরা ব্যবহার করি, খুব স্থূল অর্থে ব্যবহার করি এক্স্যাক্টলি বলতে গেলে। আমরা ভাবি যে স্পিরিচুয়ালিটি মানে পুজো আচ্ছা করছি, তা তো নয়, স্পিরিচুয়াল লেভেলটাই তো আলাদা। স্পিরিচুয়ালিটি মানে প্রাণায়াম বেসিক্যালি। এই যে প্রাণ, আমরা যে শ্বাস নিচ্ছি, ভিতরে ঢুকছে বেরোচ্ছে, এই যে প্রাণায়াম, প্রাণবায়ু, এই আপনি যদি রেগুলার বেসিসে প্রাণায়াম করেন, আর কিচ্ছু না, আপনাকে কোনো মন্দিরে যেতে হবে না, কোনো মসজিদে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি নিজের ঘরে বসেই আপনি যদি জাস্ট সিম্পল প্রাণায়াম করে যান, প্র্যাকটিস করে যান, তাহলে আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনি মনের মধ্যে কত আনন্দ হচ্ছে আপনার। এই যে আনন্দ, এই যে আপনার সকলের প্রতি ফিলিং হচ্ছে, আপনি সবসময় মনের আনন্দে থাকছেন, আপনার মধ্যে কোনো আপনার নেই যে আমার এটা নেই, আমার ওটা নেই, এই সমস্ত প্রবলেম কিছু নেই। আপনি সবসময় একটা কন্টেনমেন্ট, আপনার মনের মধ্যে পূর্ণতা আছে। এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন অফ ডিভাইন কনসাসনেস। এই যে আমরা যে হিউম্যান কনসাসনেস, আমরা চেষ্টা করছি যোগের মাধ্যমে ডিভাইন কনসাসনেসের সঙ্গে এক হওয়ার। যখন আমরা এক হয়ে যাব তখন দেখবো আমরা সবসময় আনন্দে থাকছি, আমাদের আর কোনো ভয় নেই। এই ডিভাইন কনসাসনেসে কোনো ক্লান্তি আসবে না, কোনো ভয় আসবে না, আপনি সবসময় একদম নিশ্চিন্তে থাকবেন। কেন? যেরকম একটা ধরুন ছোটো বাচ্চা, সে মায়ের কোলে সবসময় একদম নিশ্চিন্তে থাকে, সেরকম আমরা হচ্ছি সেই মায়ের ছোটো বাচ্চার মতো, ডিভাইন মাদারের। তখন আমরা একদম নিশ্চিন্তে থাকবো যদি আমরা 100% সারেন্ডার করতে পারি তাকে। মানে এইটাই কিন্তু একটা উত্তরণ, এবং এই উত্তরণের পথটাই হচ্ছে প্রাণায়াম। মানে এই যে আমি ডিভাইন কনসিয়াসনেসের কাছে নিজেকে সারেন্ডার করছি, এখানে আমি সহজে তো পারবো না, কনসেন্ট্রেশন তো আমার প্রথম দিন আসবে না। তো এটাই মানে একটা ওই প্রাণায়ামটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটা আমাকে ওইখানে ওই সারেন্ডারে সাহায্য করছে। তো সেটা শুরুটা করব কি করে? তাতে একটা শুরু থাকবে। সিম্পল, আপনি কিছু না, আপনি সকালবেলা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি সিম্পল এইভাবে, আপনি সকালবেলায় ধরুন ঘুম থেকে উঠে বিছানাতে বসেই আপনি চোখ দুটোকে এখানে ফিক্স করে আপনি জাস্ট মনে মনে 10 গুনতে গুনতে শ্বাস নিলেন, 10 গোনা অবধি ধরে রাখলেন, আবার 10 গুনতে গুনতে ছাড় ছাড়লেন। এইভাবে সকালে 10 বার করলেন, আবার সন্ধ্যাবেলা শুতে যাওয়ার আগে করলেন। তারপরে আপনি এখানে মনে করলেন, এখানে জাস্ট অবজার্ভ করছেন যে শ্বাসটা আমার শরীরের মধ্যে ঢুকছে বেরোচ্ছে, জাস্ট অবজার্ভ করবেন, যেরকম আমরা সমুদ্রের ঢেউ অবজার্ভ করি, সেটা কিছুক্ষণ করলেন। তারপরে আপনি মনে করলেন এখানে একটা আলোর জ্যোতি আছে, এই আলোর জ্যোতিটা আস্তে 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 বড় হচ্ছে, এনলার্জ করছে, এটা আমার পুরো হোল বডি, আমার পুরো একদম আলো ভরে গেছে। তারপরে এখান থেকে হোল রুম, হোল ওয়েস্ট বেঙ্গল, হোল ইন্ডিয়া, হোল ওয়ার্ল্ড, এভাবে আপনি এটা ভিজুয়ালাইজ করবেন যে এটা আমি একটা আলোর জ্যোতির মধ্যে বসে আছি, আমি একদম পুরো সম্পূর্ণ সুস্থ, আমার কোনো অসুবিধা নেই। এটা করতে 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 একটা সময় আসবে, দেখবেন আপনি সত্যিই ফিল করতে পারছেন যে আপনি একদম ভালো হয়ে গেছেন, আপনার কোনো অসুবিধা নেই। মানে ডক্টর সরকারের এই অনুষ্ঠানটা না একটা মানে অধ্যায়ের মতো, মানে একটা লেসন আজকে আমরা করছি, এবং যে লেসনটা যদি আপনার কাছে থেকে থাকে, মাঝে মাঝে যখন মনে হবে যে মন খুব বিক্ষিপ্ত, ভীষণ অসুস্থ, এই যে একজন মহিলা বললেন বড্ড পিঠে ব্যথা করছে, জাস্ট একবার খুলে দেখবেন ডক্টর সরকার কি বললেন, প্রসেসটাকে মেনটেন করবেন, আই থিঙ্ক আপনি অনেকটা রিলিফ পাবেন, আপনারা রিলিফ পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি ড্রাগনারবার রোড ফতেপুর থেকে পলাশ মন্ডল বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, আমরা শুনছি। বলছি যে কোভিডের সময় কোভিড হয়েছিল 10ই মে, তারপরে কি ওই জিঙ্ক ট্যাবলেট আর এই মাল্টিভিটামিন দিয়েছিল, ওর জন্য কিন্তু কি শরীর খারাপ হয়ে যায় কি? কারণ কোভিড যতদিন চলেছিল 5-7 দিন ঠিক ছিল, তারপরে দেখছি কি ধীরে 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 আসতে শরীর খারাপ হয়ে গেছে। কি শরীর খারাপ হয়েছে আপনার? ওই টেম্পারেচার নেমে গেছে, খাওয়া দাওয়া হয়নি, পায়খানা অল্প, শরীর দুর্বল লাগছে। কিন্তু কোভিড চলাকালীন 5-7 দিন আর কি, আমার 10 মে হয়েছিল, তারপর অন্তত 5-7 দিন বা 10 দিন ঠিক ছিল। তারপরে আস্তে আস্তে ওরা বলে 14 দিন পর কি হয়েছে, দিন পরে মনে আমার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। ওই বলছি এই ভিটামিনগুলো খাওয়ার ফলে কি অসুবিধা হয়েছিল? আমি আবার অন্য একটা ভালো মেডিসিনের ডাক্তারের কাছে ঠিক করে নিয়ে এসেছি, কিন্তু আমি এটা জানতে চাইছি স্যার কাছে যে এই যে মাল্টিভিটামিন বা জিঙ্ক জাতীয় যে ট্যাবলেটগুলো আমরা খেতে হয়, এর জন্য কি ইয়ে হয়ে যায়, মানে আমাদের শরীরে নানা অর্গানে কি অসুবিধা হয় কি, এটা একটু জানাবেন। হ্যাঁ ঠিক আছে, দেখুন মাল্টিভিটামিন জিঙ্কের জন্য কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। ওটা আমরা সাধারণত 1 মাসের মতো কোর্স দিই প্রত্যেকেই, যাদের এটা হয়েছে, তারপরে আমরা বলি আর দরকার নেই। কাজেই আপনি ওটার জন্য কখনো ভয় পাবেন না। আপনি শুধু একবার স্ক্রিনিং করে দেখে নিন যে আপনার প্রেশার কেমন আছে, আপনার সুগার কেমন আছে, আপনার অন্য কোনো প্রবলেম আছে কি না। আর আমি যেগুলো বললাম, আপনি রোজ হাঁটুন, যোগ প্রাণায়াম করুন, দেখবেন আপনি অটোমেটিক্যালি একদম পুরো চাঙ্গা হয়ে গেছেন, আপনার সমস্ত উইকনেস চলে যাবে।
একটা কথা আমি একটু জিজ্ঞাসা করি, আমরা খুব সহজে তো নিজেকে সঁপে দিই। ধরুন সামান্য অম্বল, ঝালে ঝালে অম্বলে বাঙালি আমরা সবাই জানি, বাঙালির অম্বল বা পেট রোগের একটা সমস্যাই থাকে, কিন্তু আমাদের মধ্যে বড্ড বেশি ওই অ্যান্টাসিড জাতীয় কিছু খেয়ে নিচ্ছি, কিংবা ধরুন মাথা যন্ত্রণা করছে, একটা কিছু ব্যথা কমানোর ওষুধ খাচ্ছি, মানে আমরা খুব একটা ধৈর্য ধরতে পারি না। এই যে ওষুধ খাওয়ার এত প্রবণতা, কিংবা ধরুন সামান্য সর্দি কাশি একটা অ্যান্টিবায়োটিক চার্জ করতে শুরু করে দিলাম, প্রয়োজন নেই হয়তো, কিন্তু করছি, আমরা বুঝতে পারছি না। আমরা তো আজকাল মানে ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করে নিচ্ছি, তা তো নয়, আমরা মানে ওভার দ্য কাউন্টার গিয়ে ড্রাগ কিনছি। এইটাতে কতটা খারাপের দিকে আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি। কারণ আমি পার্সোনালি বলি ডক্টর সরকার, আমি এমন একটা পরিবারকে চিনি যারা 2020 জানুয়ারি মার্চ মাস থেকে তারা খাওয়া শুরু করেছে এই সমস্ত কিছু যা মানে করোনা ওরিয়েন্টেড, তারা এখনও খেয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনেকবার বলেছি, বাট তারা ওটা খেয়েই যাচ্ছে। তারা ভাবছে আমরা হয়তো তাদের করোনা হয়নি, ওদের ওটা একটা ধারণা হয়ে গেছে যে ওটা খাচ্ছি বলে আমাদের করোনা হয়নি। দেখুন অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনি যদি ঠিকভাবে আপনার সব কিছু করেন না, যেভাবে আমি বলে দিচ্ছি, দেখবেন আপনাদের কোনো রোগী হচ্ছে না, ওষুধও লাগছে না কিছু। এটা একদম আমি 100% আপনাদের বলে দিচ্ছি যে যখন তখন চট করে কোনো ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না। আপনি ওয়েট করুন, দেখুন না, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেন আমাদের বডির যে সাংঘাতিক ইমিউনিটি আছে না, সেই ইমিউনিটি পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। আর সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়বে কী করে? যে এই কথাগুলো বললাম, রেগুলার ব্যালেন্সড লিভিং, রেগুলার মেডিটেশন, রেগুলার এক্সারসাইজ, এগুলো করলে, ডায়েট অলসো একদম, এইগুলো করলেই দেখবেন আপনার আস্তে আস্তে ন্যাচারালি ইমিউনিটি হয়ে গেছে, আপনার কোনো চট করে রোগ হচ্ছে না। আর যদিও বা রোগ হয় দেখবেন চট করে ভালো হয়ে যাচ্ছে। কাজেই আপনি ওইভাবে না ওভার দ্য কাউন্টার ওষুধ একটা অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দেবেন না, তাহলে সেটা ক্ষতি হবে অনেক বেশি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি কার্তিক রায় বলছি। কোথা থেকে বলছেন? হাবড়া উত্তর 24 পরগনা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর অনুষ্ঠান অনেক শুনেছি, ডাক্তারবাবুর অনুষ্ঠানে অনেকবার ফোনও করেছি। আচ্ছা বলুন। কথা হচ্ছে আমি প্রথমে আমার হচ্ছে সুগার হচ্ছে 109 ফাস্টিং এ, আর আমি করোনার ফার্স্ট ডোজ নিয়েছি, কিন্তু আমি ওই যোগাসনটা করি, এটা কি ভালো? মানে 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 হচ্ছে আপনার ওই ধ্যানটা করি, এটা কি উপকারিতা আসবে? এটাই তো বলছি, নিশ্চয়ই সারা জীবন ধরে, তো আমি বলছি সারা জীবন ধরে যোগ প্রাণায়াম ধ্যান করে যেতে হবে, সারা জীবন ধরে, একদিন দুদিনের ব্যাপার না, রেগুলার করতে হবে, রেগুলার। এটা করলে আপনি ভালো থাকবেন। সকালে হাঁটতে পারি না, কিন্তু ওই মানে যোগাসনটা করি আর ওই ধ্যানটা করি। ঠিক করে যান একদম। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি সুগার যেটা ফাস্টিং বলেন সেটা তো কিছুই নয়, একদম ভালো আছে, খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই ডাক্তারবাবু অনুষ্ঠান অনেকবার শুনেছি, অনেকবার আমি ফোনও করেছি ওনার। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আচ্ছা, কতটা প্রয়োজনীয় বলে মনে হয়েছে এই সময়? কারণ অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না, ডাক্তার দেখাতে যেতে পারছেন না, তাদের জন্য আমরা মূলত আলোচনাটা করছি। খুবই ভালো অনুষ্ঠান। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন। মানে আমরা এতদিনে না একটা টেলিফোন পেলাম, এতদিনে পেলাম যে টেলিফোনে আমরা ডক্টর সরকার যা বলেন সেই ঘটনাটা ঘটতে দেখলাম, এবং উনি কিন্তু ভালো আছেন, তাই নয় কি? মানে আমি এতদিনে একজনকে পেলাম যিনি বললেন আমি ভালো আছি। আমি জানি না এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে আগামী দিনে, বাট এটা বাড়া উচিত। অ্যাজ পার ডক্টর সরকার প্রসিডিওর যদি আমরা সত্যি সকলে একটু একটু করে চেষ্টা করতে পারি, আই থিঙ্ক আমাদের ভারতবর্ষ একটা সুস্থ ভারতবর্ষ হয়ে যাবে। কারণ ভারতবর্ষের এই যে এনভায়রনমেন্ট, আমাদের ভারতবর্ষের এনভায়রনমেন্ট একটু স্যাঁতস্যাঁতে, তাই তো? এখানে জীবাণুর প্রকোপ অনেক বেশি, ভাইরাস অনেক দিন বেশি টিকে থাকতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সারা বিশ্বের তুলনায় ভারতবর্ষের কিন্তু সমস্যাটা অনেকটা বেড়েছে। কেন? আমাদের বিহেভিয়ার, আমাদের জীবনযাপনটাই অনেকটা ভুল। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কিন্তু ভুলেই যাই, এটাও তো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ নিশ্চয়ই, হাইজিন সবসময় মনে রাখতে হবে যে হেলথ হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় খাবার আগে হাত ধুয়ে খাবো, যে ফুড হ্যান্ডলিং করছেন সে যেন সবসময় হাত ধুয়ে রান্না করেন, তারপর যে বাসনে করা হচ্ছে সবসময় এই যে থ্রু আউট এই প্রসেসটা যেন একদম স্যানিটাইজ করো। আগে আমরা সবসময় মনে রাখতে হবে হাত সাবান দিয়ে ধুয়ে, খাবার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে। এই যদি আমরা হেলথ হাইজিনগুলো মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। কারণ দেখুন, ডক্টর সরকারদের মানে হেলথ ডিপার্টমেন্টে যারা আছেন, বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা, তাদের কিন্তু ভ্যাকসিনেশন সবার আগে হয়েছে। ডক্টর সরকারদের ভ্যাকসিনেশন হয়ে গেছে সম্ভবত ফেব্রুয়ারি মাসের মধ্যে, ডাবল ডোজ কমপ্লিট হয়ে গেছে।
তারপরেও কিন্তু ওনারা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার থেকে সরেননি, আর সরেননি বলেই ওনারা কিন্তু সুস্থ আছেন। ওনারা তো ভাবতে পারতেন, আমরা অনেকেই এরকম দেখছি, অনেক মানুষ আমার তো ডাবল ডোজ হয়ে গেছে, আমি মাস্কটা ওই জন্য পরছি না, বা বেরোলে আমি একটা মাস্ক পরেই ঘুরে বেড়াচ্ছি, একটা গেঞ্জি কাপড়ের মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছি। এটা তো ঠিক নয়। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার থেকে আমাদের সরলে চলবে না, সে ডাবল ডোজ হোক বা না হোক, তাই তো? একদম 100%, এটা আমাদের ফলো করতে হবে। যে স্ট্রেনই আসুক না কেন, কোনো স্ট্রেনকেই ভয় পাবেন না। আমরা যদি আমাদের ঠিকমতো কাজটা করি, তাহলে আমাদের কোনো কিছু ভয় নেই, কোনো কিছুতে ভয় নেই। আমরা এবারে চলে আসবো যে আলোচনাটা, সেটা হচ্ছে তার মানে রোগটাকে আমরা মূলত মনের থেকে তৈরি করি। কিন্তু রোগ তো হয় না তা তো নয়। ধরুন যার সুগার হচ্ছে, যার প্রেশার বাড়ছে, তার তো বাড়ছে, তো সেটার থেকে সেটা রিলিফ পাওয়ার জন্য মন এবং ওষুধ কতটা কিভাবে চলবে বা জীবনযাপন। হ্যাঁ, দেখুন, এটা না একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ। মানে আমরা শুধুমাত্র আমরা যদি একটা জিনিস করি তাহলে কখনো হবে না। আমাদেরকে ওষুধ খেতে হবে, আমাদেরকে রেগুলার হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, আমাদেরকে যা যা করবার জন্য হাঁটাচলা করতে হবে, ধ্যান, যোগ, প্রাণায়াম সবই করতে হবে। তাহলেই আমরা ভালো থাকবো। কোনো একটার উপর গুরুত্ব দিলে হবে না। আপনি হয়তো শুধুমাত্র, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, আমরা শুধু ফিজিক্যাল অ্যাসপেক্টে বেশি গুরুত্ব দিই, আমরা মনটাকে বেশি গুরুত্ব দিই না। তার ফলে কী হচ্ছে, মনের মধ্যে যে অ্যাংজাইটি, স্ট্রেস, তার ফলে কী হচ্ছে, হাইপারটেনশন বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, ইমিউনিটি কমে যায়, স্ট্রেস হরমোনস, কর্টিজল, সেগুলো বেড়ে যায়। বুঝতে পেরেছেন তো? সেই জন্য মনে রাখতে হবে যে আমাদেরকে সবসময় মনটা যদি খুব শান্ত থাকে, আমরা যদি রেগুলার বেসিসে একটা ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের রোগটা যদিও বা হয়ে থাকে, সেটা কিন্তু অনেক কম থাকবে এবং কন্ট্রোলে থাকবে। এই স্ট্রেস শব্দটার সঙ্গে কিন্তু সব কিছু রিলেটেড। মানে আমাদের এই স্ট্রেসই কিন্তু আমাদের রোগের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করছে, আমাদের মধ্যে ক্ষোভও তৈরি করছে। নমস্কার, কে রয়েছেন? আমি একটু বলছিলাম পুরুলিয়া থেকে বলছিলাম, বিমান চক্রবর্তী। পুরুলিয়া থেকে বিমান চক্রবর্তী বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার 71 ইয়ার, আমি করোনার 2টো ডোজই নিয়েছি। আমি আমার ব্লাড সুগার রয়েছে, পিপিতে লাস্ট যেটা দেখলাম 113 ফাস্টিং এ। এতে কতটা বিপদের সম্ভাবনা? কোনো বিপদের সম্ভাবনা নেই। আপনার পুরো সুগার কন্ট্রোলে আছে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনি শুধু মেনটেন করে যান যা করছেন, একদম আপনি ভালো আছেন। এই যে আমাদের একটা ভয়, একটা মেন্টাল অ্যাগোনি আমাদেরকে কিন্তু রোগের দিকে নিয়ে যায়। ওই যে উনি ভাবছেন যে আমার তো সুগারটা আছে এবং আমার তো ডাবল ডোজ নেওয়া হয়েছে, আমি কি আদৌ করোনা মানে আমাকে আক্রান্ত হতে হবে, এই একটা ভয় আমাদেরকে তাড়িয়ে নেবে। আমরা স্ট্রেস নিয়ে একটু কথা বলবো। এই স্ট্রেসের পিছনে মূল কারণটা কি? স্ট্রেসের পেছনে মূল কারণটা হচ্ছে আনফুলফিলড ডিজায়ার। আমাদের যদি আনফুলফিলড ডিজায়ার থাকে না, তাহলেই স্ট্রেস তৈরি হয়। আর আমি যদি যে অবস্থায় আছি, আমি সেই অবস্থায় যদি আমি কন্টেনমেন্ট থাকে, আমার যদি মনে শান্তি থাকে, তাহলে আর কোনো স্ট্রেস কিছু নেই। এবং আমার যদি সেই যেটা বলছিলাম যে যোগ প্রাণায়াম করতে করতে একটা অবস্থা আসবে যখন আপনি 100% আপনি নিশ্চিন্তে থাকবেন, যে আপনার কোনো ভয় নেই। কেননা আপনি সেই ডিভাইন কনসাসনেস মনে রাখতে হবে, যেটা বলছিলাম, আর সেই আলোর জ্যোতির মধ্যে আপনি মনে করবেন আমি ডুবে আছি, আমাকে কোনো শক্তি কিছু করতে পারবে না। এই যে সবসময় যদি এই মনের এই চিন্তা, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন, সবসময় পজিটিভ চিন্তা, এই যে করাটা, এটা করতে 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 আপনি দেখবেন একদম আপনি সবসময় মনের আনন্দে আছেন এবং শান্তিতে আছেন। তার মানে আপনার প্রথম কথা হচ্ছে প্রপার বিহেভিয়ার, এবং এই মুহূর্তে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়ার একটা সামঞ্জস্য আনা, তার সঙ্গে ডিসিপ্লিন লাইফ লিড করা এবং মনটাকে ভয় মুক্ত রাখা, এই কয়েকটা প্রসিডিওর যদি একজন মানুষ মানতে পারেন, তিনি কিন্তু আলটিমেটলি সুস্থ থাকবেন। তার কি ঠান্ডা লাগবে না, তার কি জ্বর হবে না, তার কি পেটে ব্যথা হবে না, তার কি একটু পেটটা আপসেট হবে না, সব কিছুই হবে, কিন্তু সে সব কিছু থেকে কোপ আপ করে বেরিয়ে আসতে পারবে। কোনো কিছুই খুব একটা মারাত্মক রকমের রোগের দিকে তাকে নিয়ে যাবে না। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, নমস্কার। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। কে বলছেন? বলছি আমি শিলিগুড়ি থেকে জনানন্দী বলছি। আমার করোনা হয়েছিল, এই 7-8 দিন মানে নেগেটিভ এসেছে। আমি কদিন পরে ভ্যাকসিন নিতে পারবো সেটাই জানার জন্য। আপনার কি একটাও ভ্যাকসিন হয়েছে না হয়নি? না, ভ্যাকসিন হয়নি। আপনি তাহলে 3 মাস পরে নেবেন। হ্যাঁ, 3 মাস পরে আপনি নেবেন ফার্স্ট ডোজটা। এই 3 মাসটা হচ্ছে 3 মাস পরে? হ্যাঁ, যবে করোনা ধরা পড়লো সেই ডেট থেকে 3 মাস পরে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আর আছে। সেরে যাওয়া নয়, ধরা পড়া। যেদিনকে পজিটিভ ডেটে হলেন ধরা যেদিন পড়বে। সেদিনকে তারপর থেকে 3 মাস। ঠিক। আচ্ছা, এইবারে আমি একটা জায়গা একটু আলোচনা করে রাখি, সেটা হচ্ছে কোভিশিল্ড কোভ্যাক্সিন। এটা নিয়ে একটা বিশাল বড় একটা মতপার্থক্য। কেউ বলছেন কোভিশিল্ড ভালো, কেউ বলছেন কোভ্যাক্সিন ভালো, কেউ বলছেন কোভিশিল্ড নিলে আমি বিদেশে যেতে পারবো। মানে এই ডাইলামাটা কেন? আদতে আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে। দেখুন, কোভিশিল্ড কোভ্যাক্সিনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, কাজেই আপনার মনে রাখবেন যে দুটোতেই ভালো কাজ করছে। কাজেই আপনি যেটা আপনার সামনে আসবে, যেটা আপনি পাবেন সেটাই আপনি নিয়ে নিন, এবং দুটোতেই আপনি আস্তে আস্তে দেখবেন যে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেই দেওয়া হচ্ছে, কাজেই আপনি দুটোতেই আপনি সব কিছুই করতে পারবেন আস্তে আস্তে। হয়তো টেম্পোরারি কিছুদিনের জন্য হয়তো কোনো কান্ট্রি বলছে না হয়তো যেতে দেবো না, কিন্তু দেখবেন আস্তে আস্তে একটা সময় আসবে তখন দুটো ভ্যাকসিনই অ্যাপ্রুভড হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সুতরাং এই টেনশনের কোনো জায়গায় আমাদের নেই যে কোভিশিল্ডের এত বেশি ইমিউনিটি রয়েছে। কারণ আজকাল তো আবার লোকের আসল কথা আমরা না একটু ওভার কনসিয়াস হয়ে গেছি ডাক্তার। আমি বহু মানুষকে দেখেছি ভ্যাকসিনেশনের পরে তারা এবার অ্যান্টিবডি টেস্ট করাচ্ছেন যে তার শরীরে কত অ্যান্টিবডি। তো এটার কি ভ্যালু আছে আমি একটু না, জানতে না, চাইবো। এটা করাবার কোনো দরকার নেই অ্যাকচুয়ালি। যত বেশি আপনি এই যে চেতনার মধ্যে থাকবেন, এই সমস্ত চেতনার মধ্যে, তখন কি হবে আপনার চেতনাটা লোয়ার লেভেলে চলতে থাকবে। আর আপনি যত বেশি সবসময় দিব্য চেতনার মধ্যে থাকবেন তত বেশি দেখবেন আপনি মনের আনন্দে আছেন, আপনার নিজের সম্বন্ধে বেশি কোনো চিন্তা করতে হচ্ছে না। কাজে আপনি চেষ্টা করবেন, আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে আস্তে আস্তে সেই উত্তরণের পথে যেতে হবে যেখানে নাকি ডিভাইন কনসাসনেসের সঙ্গে এক হওয়া, যেটা নাকি করতে পারলে সে আমাদের একদম সারা জীবন সবসময় আমরা আনন্দে থাকতে পারবো। এভার নিউ জয়, এই যে আনন্দটা কখনো সেটা কমে যায় না। নর্মাল যে আমাদের যেটা নর্মাল আমরা এই আর্থলি লাইফে যেটা পাই সেটা যে আস্তে আস্তে একটা সময় চলে কমে যাবে, কিন্তু এই যে ডিভাইন কনসাসনেসের যে আনন্দ সেটা কিন্তু এভার নিউ জয়, সেটা বাড়তে থাকে আস্তে আস্তে। সুতরাং নিজেকে ভালো রাখার জন্য আমাদের অ্যাকচুয়ালি ব্লাড সার্কুলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট শরীরে, তাই তো? মানে এই যে আপনি বারবার বলছেন প্রাণায়াম করা, বারবার বলছেন হাঁটা, কিছু যোগা করা, যে বাড়িতে যিনি হয়তো ব্যায়াম করেন তার ব্যায়াম করা, তার মানে একটা ব্লাড সার্কুলেশনটাকে প্রপারলি চলানো। এবং ব্লাড সার্কুলেশন যদি প্রপারলি চলে আমাদের শরীরের কোষগুলো অক্সিজেন পেয়ে যাচ্ছে। সুতরাং আমাকে ওই প্রসিডিওরে মানতে হবে, যে যেটা করতে পারেন, যার কাছে যেটা ইজি হবে। ঠিক। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি আগরপাড়া থেকে দীপকান্ত চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, আমার করোনা হয়েছিল এপ্রিলের 29-এ। তারপরে তারপর থেকে আজকের ডেটে আমার একটু জিভের মধ্যে মানে একটু হোয়াইট প্যাচেস আছে আর ড্রাই মাউথ আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার এই করোনা থেকে আমরা খুব শরীরভাবে মানসিকভাবে ভেঙে গেছি, কাজে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছি। আমরা কবে নর্মাল লাইফে লিড করতে পারবো? আর করোনা কি একবার হলে আবার হতে পারে? এই আমার প্রশ্ন। মানে আপনার 3টে প্রশ্ন। আফটার করোনা আপনার কিছু সমস্যা হয়েছে, দেখা দিয়েছে, কমপ্লিকেশনস রয়েছে। নাম্বার 2 হচ্ছে আপনি ভীষণ ভয় পেয়েছেন, আপনার পরিবারের সবার হাতে করোনা হয়েছে, আপনারা একটা ট্রমাতে রয়েছেন। আর নাম্বার 3 হচ্ছে আপনার কি আরেকবার করোনা আক্রান্ত হতে পারেন কিনা। হ্যাঁ, আর জিভের মধ্যে একটু হোয়াইট প্যাচেস হয়েছে আর একটু ড্রাই মাউথ। ড্রাই মাউথ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আপনি জলটা একটু বেশি করে খান, আর একটু আচ্ছা। মুখটা হেক্সিডিন মাউথ ওয়াশ দিয়ে একটু কুলকুচি করুন বা একটু নুন জল দিয়ে গার্গল করুন। হ্যাঁ, তাতেও যদি না কমে তাহলে আপনি কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে একবার প্যাচটা দেখিয়ে নিন। আর আপনারা না ভয় পাবেন না, এটা ন্যাচারাল যে এটা হয়, অনেকেরই হয়ে। দেখুন সারা অনেকে প্রিয়জনকে হারিয়েছেন, পৃথিবীতে প্রচুর মানুষ মারা গেছেন, সেটা বুঝতে পারছি, কিন্তু এটাকে বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি বলা হয়। ঠিক আছে, এই জন্য অনেক মানুষের এটা ভয় আছে, ঠিক বুঝতে পারছি, কিন্তু এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। যেটা হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, সেটাকে আমরা ফিরে পাবো না। কাজে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কাজেই আপনি সবসময় মনে করুন আপনারা কাজে দরকার হলে বেরোন, কাজে বেরোন, মাস্ক পরে বেরোন। হ্যাঁ, আর ভয় পাবেন না। আপনার যে আরেকবার করোনা হতে পারে, কেউ তো জানে না যে কী হবে, অত চিন্তা করে কী লাভ আছে। যদি বাই চান্স হয়েও যায়, দেখবেন আপনার অত অসুবিধার জন্য তাড়াতাড়ি সেরে যাবে। কাজেই একদম ওটা নিয়ে চিন্তাই করবেন না, ভয়ও পাবেন না। মানে আপনি বলছেন ডক্টর সরকার, আমরা করোনাকে নিয়ে যে মাতামাতিটা করেছি বিগত 2020 এবং 2021-এর এই মিড পোর্শনের, মানে যেটা আমরা পেলাম এই লকডাউন বা মানে মার্চ থেকে জুন অবধি, এই ভয়টার থেকে আমাদের বেরোনোর দরকার ছিল অনেক আগে। হ্যাঁ, একদম। আমি সবসময় এই কথাই বারবার বলে এসেছি। করোনা হওয়ার আগে তো আমি অনেক বছর ধরে আমি এপিসোড বলে যাচ্ছি আপনাদেরকে। আমি সবসময় বলে যাচ্ছি আপনাদেরকে একটাই কথা, যে আপনারা সবসময় মনের আনন্দে থাকুন, সবসময় মনে করবেন আমি ভালো আছি, যোগ প্রাণায়াম করুন, ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করুন। এটা আমি বহু বছর ধরে আপনাদের সবাইকে বলে আসছি।
মানে আমরা যদি করোনাকে আর 5টা রোগের মতো ট্রিট করতে পারতাম, যে আমার করোনা হয়েছে আমি ওষুধ খাবো আমি সেরে যাব, তাহলে কিন্তু হ্যাঁ এবারে আমাদের অনেকের প্রশ্ন, তাহলে এত মানুষ মারা গেলেন কেন, এটাও তো একটা প্রশ্ন হতে পারে। দেখুন, এটা তো প্যান্ডেমিক তো 100 বছর পর পর হয় এরকম, প্যান্ডেমিকে তো এরকম হয় এরকম, প্যান্ডেমিক তো আমাদের হাতের মধ্যে কিছু নেই। কাজে আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে, এই যে প্যান্ডেমিকটা এসছে আমাদের সকলের প্রচেষ্টার জন্যই, ফলেই আবার প্যান্ডেমিকটা চলে যাবে। কাজে যেটা আমার হাতের মধ্যে নেই সেটাকে আমার যতটা পারা যায় আমি নিজেরটা আমি শুধু চেষ্টা করবো যাবো, এবং আমি ইন্টেন্সলি প্রে করব অপরের জন্য, এবং যতটা পারবো অন্য মানুষকে সাহায্য করব। যত আপনি মানুষের জন্য ভাববেন, মানুষকে সাহায্য করবেন, মানুষের জন্য ইন্টেন্সলি প্রে করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনারও উপকার হচ্ছে। সিনসিয়ার প্রেয়ার ওয়ার্কস লাইক মিরাকেল, এটা আপনি সারা জীবন দিয়ে এটা দেখবেন। এই আপনারা সবসময় চেষ্টা করুন সারা পৃথিবীর মানুষের জন্য প্রে করুন, নিজেরা আপনারা ফলো করুন কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, আর ভয় করবেন না। এক্স্যাক্টলি। আমরা যদি স্বামীজির সম্পর্কে জানার চেষ্টা করি, দেখব স্বামীজিও কিন্তু তিনি বিদেশে বসেও তার যারা গুরু ভাই তার অসুস্থতার খবর পেলে তিনি কিন্তু ওখানে বসে ধ্যানে বসতেন এবং তিনি প্রে করতেন, ঈশ্বরের কাছে প্রে করতেন যে তার প্রিয় মানুষটা যেন সুস্থ হয়ে যায়। এর আমরা অনেকগুলো ভাগ পাই, অনেক চিঠিপত্রের মধ্যে আমি এর উদাহরণ পেয়েছি। সুতরাং প্রত্যেকটা কিছু না একটা ভ্যালু আছে। আর অ্যাকচুয়ালি ডক্টর সরকার, আমার মনে হয় আমরা ভ্যালুটা না ভুলে যাই। সেটা সম্পর্ক হতে পারে, নিজেকে তৈরি করা হতে পারে। নিশ্চয়ই, একদম। আমরা কিন্তু সকলেই এক, আমরা একটা ফ্যামিলি, বিগ ফ্যামিলি, আমরা একটা বিগ ফ্যামিলি। যত পৃথিবীতে যত মানুষ আছে সবাই মধ্যে একটা ফ্যামিলির মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? কাজে আমরা যখন এই প্রাণায়ামটা করব আমরা ফিল করতে পারবো যে আমরা কিন্তু সেপারেট না, আমরা সবাই এক। এই ইলেকট্রিসিটি যেরকম বিভিন্ন বাল্ব, কোনোটা নীল, কোনোটা লাল, কোনোটা সাদা, কিন্তু আসল কি আছে ওর মধ্যে ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটি নেই তো সব বাল্ব অফ। সেরকম আমাদের মধ্যে সকলের সেই একই প্রাণ শক্তি, সেই সবাইকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছি। এত সুন্দর একটা উদাহরণ দিলেন। সত্যি তো, যদি সব কটা বাল্বই অন্ধকার থাকে, মানে ধরুন একসাথে 5টা বাল্ব রয়েছে, ইউ ডোন্ট নো যে কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা নীল, যতক্ষণ না তার মধ্যে ইলেকট্রিসিটি দিয়ে আমি যাকে জ্বালানোর চেষ্টা করছি, তো নিজেকেও জ্বালাতে হবে। অর্থাৎ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান যে আগুনের পরশমণি, সেই গানটাই কিন্তু ঘুরে ফিরে সত্যি হয়ে আসে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সুনীল বাসিন বলছি, শ্রীরামপুর থেকে। আচ্ছা বলুন, সেটা কোথায় জায়গাটা? এটা ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল তো আমরাও জানি। শ্রীরামপুর। আচ্ছা বলুন। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি কোভিড হয়েছিল। আমার কোভিড হয়েছিল গত বছরে, ঠিক আছে? আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আর তখন ভ্যাকসিনের ডেট ছিল 4 থেকে 6 সপ্তাহ, তারপরে চেঞ্জ হয়ে গেছে 84 ডেজ। ওটা 84 ডেজে নিলে কোনো মানে ঠিক হবে কি না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মিসেসে অ্যালার্জি রয়েছে, তার জন্য আমি ইনজেকশন নিতে পারি কি না সেটা একটু জানিয়ে দেবেন প্লিজ। কিরকম অ্যালার্জি সেটা একটু বলতে হবে তো আপনাকে। অ্যালার্জি মানে ও কিরকম অ্যালার্জি বলবো আমি, একটু মানে জলে কোনো কলে জলে চান করলে কিছু মানে লাল অ্যালার্জি কিছু মুখে আসে, তারপর ওষুধ হয়ে এখন ঠিক আছে মনে, আর কোনো এখন অ্যালার্জি নেই। মাঝে মাঝে অ্যালার্জি হয়, ও লেবোসিট্রোজিন উনি খাচ্ছেন, ওটা ঠিক হয়ে যায়। ঠিক। দেখুন, এখন সবাইকে না কোভিশিল্ডের ফার্স্ট ডোজের পরে সবাইকে 84 ডেজ পরেই নিতে হবে, এটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোটোকল। কাজে আপনি 84 দিন পরেই নেবেন, কোনো অসুবিধা নেই। মানে ইনফ্যাক্ট এক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করে বলি, আমার কিন্তু 18ই এপ্রিল আমি নিয়েছিলাম কোভিশিল্ডের ফার্স্ট ডোজ। আমার নিয়ম মতো তখন ছিল 11ই জুন আমি সেকেন্ড ডোজ পাবো, বাট সেটা কিন্তু আমার পিছিয়ে গিয়ে 21শে জুলাই হয়ে গিয়েছে। তো তাতে খুব একটা টেনশনের তো জায়গা নেই, এটা তো 84 ডেজ গভর্নমেন্ট প্রোটোকল। ঠিক। আর এবং আপনার মিসেসের অ্যালার্জি আছে, কোনো চিন্তা নেই। আপনি একটা বড় জায়গা, যেখানে এখন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হোক বা বড় জায়গা যেখানে সব ফেসিলিটি আছে, সেখানে ভ্যাকসিনটা নিয়ে নিন। ভ্যাকসিন নেওয়ার পরে 8 ঘন্টা ওয়েট করবেন, ওখানে ডাক্তারবাবুরা থাকবেন, কোনো অসুবিধা হলে ডাক্তারবাবুরা সেটা ম্যানেজ করে দেবেন। কিন্তু টিকাকরণের মতো না নিজেকে নিয়ে যেতে হবে। আমরা এখনো ওই যে বললাম না, তৃতীয় বিশ্বের দেশ, আমরা ভুলেই যাই, আমরা ভয় পাই। আমাদের এখনো প্রশাসনিক আধিকারিক মাঠের মধ্যে ছুটে বেড়াচ্ছেন, ক্ষেতের মধ্যে দিয়ে চাষি ভাই দৌড়ে পালাচ্ছেন, ভ্যাকসিন নেবেন না। তো এটা তো ভারতবর্ষ বলেই সম্ভব, কিন্তু ভ্যাকসিনেশনটা না হলে কিন্তু আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো না। সুতরাং সরকারি তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগে আমাদেরকে সামিল হতে হচ্ছে। সবাইকে একদম ফলো করতে হবে। ঠিক।
না হলে আমরা কিন্তু এই রোগটা থেকে বেরিয়ে যেতে পারবো না। আমরা এবার আবার একটু করোনা সতর্কতায় চলে যাই, কারণ অনুষ্ঠানটা করোনা সতর্কতা, কিন্তু যেহেতু আজকে ডক্টর সরকারকে আমি পেয়েছি এবং ডক্টর সরকারের অনুষ্ঠান না আমাদের জীবনটাকে একটা ব্যালেন্সে আনতে সাহায্য করে। আমি আবারও বলছি, এই অনুষ্ঠানটা থাকবে ইউটিউবে, দেখবেন, বারবার দেখবেন। উনি যে প্রসেসটা বলেছেন সেই প্রসেসটা যদি মেনটেন করা যায় তাহলে আমরা প্রত্যেকটা মানুষ অন্তত ভালো থাকতে পারবো। কারণ আমাদের এই যে গাঁটে ব্যথা, আর্থারাইটিসের পেন, বা আমি দেখেছি অনেক মানুষের একটা মানে কন্টিনিউয়াসলি মাইগ্রেনের পেন, এইগুলো আর কিছুই নয়, মানসিক ক্ষোভ বা মানসিক একটা কি বলবো মানে বৈষম্যহীনতা থেকে এটা হয়, বা ব্যালেন্সলেস থেকে যেটা হয় সম্ভবত, তাই তো? এই মাইগ্রেনের প্রসঙ্গে একটা কথা বলি, দেখা গেছে বুদ্ধিস্ট মঙ্ক যারা রেগুলার বেসিসে মেডিটেশন করেন তাদের মধ্যে প্রায় মাইগ্রেন হয় না বললেই চলে। সেরকম আপনি যদি রেগুলার বেসিসে মেডিটেশন করতে পারেন, আপনি যদি ব্যালেন্স লাইফ লিড করতে পারেন, দেখবেন আপনি কত ভালো থাকবেন। সেটা আমি যতটাই মুখে বলি না কেন, আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে ফলো করছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যেরকম আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, যে কমলা লেবু সম্বন্ধে আমি যদি 1000 পাতা লিখে ফেললাম তাও বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই কমলা লেবুটা খাচ্ছি। এক্স্যাক্টলি, যে কোনো কিছু আমাকে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। তবে একদিনে তো সম্ভব নয়, উপলব্ধি করলেন আপনি একদম সঙ্গে সঙ্গে সবটা ফল পেয়ে গেলেন তা নয়, কিন্তু প্রথমে তো মনটাকে বসাতে হবে। এই প্রসেসটাকে আমি একটু জানবো, কারণ আমাদের প্রথমে কিন্তু মন বসবে না। আমি যখন না কোনো কিছু থেকে বেনিফিটেড হচ্ছি আমার কিন্তু সেখানে মনটা যায় না, তো আমাকে কি করে মনটাকে আমি স্টেপ বাই স্টেপ বসাবো তার আগে একজন বন্ধু আছে। নমস্কার। হ্যালো। নমস্কার, কে বলছেন? আমি একটু জোরে বলবেন দাদা, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কমল রুইদাস বলছি। কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ ম্যাডাম, যিনি পেশেন্ট আমার বাবা হন, ওনার 72 বছর বয়স। বলুন। আপনার বাবার 72 বছর বয়স, তারপরে? হ্যাঁ, ওনার কোভিড হয়েছিল 1 মাস আগে। 1 মাস আগে কোভিড হয়েছিল। উনি ভর্তি ছিলেন। উনি ভর্তি ছিলেন বলে? হ্যাঁ, কি কোশ্চেনটা? হ্যাঁ, তারপরে উনি যখন ভালো হয়ে বাড়ি আসেন, তো তারপর থেকে ওনার অনেক রকম সমস্যা হতে থাকে। হ্যালো ম্যাডাম। পোস্ট কোভিড কি কি দেখা দিয়েছে? পোস্ট কোভিড সিনড্রোম কি কি হয়েছে? হ্যাঁ, ওনার এখন প্রচন্ড জ্বর, গত সপ্তাহ ধরে কন্টিনিউ 101 দিয়ে জ্বর আছে। আর অনেকটা শ্বাসকষ্ট রয়েছে, হাঁটতে চলতে পারছে না। শ্বাসকষ্ট, হাঁটতে চলতে পারছে না, উনি হসপিটাল থেকে বাড়ি আসার পরেও এটা ওনার পারসিস্ট করছে। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, সঙ্গে থাকুন। দেখুন, এই যে জ্বর এসছে না, জ্বরের কিন্তু অনেক কারণ হয়, তো সেই জন্য আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আবার ব্লাড টেস্ট করতে হবে, ইউরিন টেস্ট করতে হবে, এক্স রে করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, দেখতে হবে যে যেহেতু 72 বছর বয়স, হার্টের কি সমস্যা আছে কিনা, লাংসের কোনো সমস্যা আছে কিনা, এইগুলো চিকিৎসা করতে হবে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। যদি অসুবিধা হয় তাহলে আপনি কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে চলে যান, সরকারি হসপিটালে আউটডোরে চলে যান, সেখানে দরকার হলে ভর্তি করে নিয়ে সমস্ত অ্যানালিসিস করে পরীক্ষা নিরীক্ষা করলে আমার মনে হয় ভালো হয়ে যাবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, পোস্ট কোভিড সিনড্রোমে মানুষের কোন সময় অ্যালার্ট হবেন, কোন সময় হবেন না? এই যে ধরুন কেউ বলছেন মুখটা ড্রাই হয়ে যাচ্ছে, প্যাচেস এসছে, আবার এই মানুষটির কিন্তু সমস্যাটা কিন্তু সেই কোভিডের সিনড্রোমগুলোই ওনার রয়েছে। দেখুন, কোভিডের পরে তো কোভিডের একটা ইনফ্লামেটরি স্টেট, তো তার ফলে কি হয়, বিভিন্ন রকম কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস হয়। ধরুন কারো দেখা গেল হার্ট অ্যাটাক হচ্ছে, কারো স্ট্রোক হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, লাংসের সমস্যা হচ্ছে। কাজেই আপনার যা কিছু সমস্যা হোক না কেন, আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ডাক্তারবাবু আপনাকে বলে দেবে কী পরপর কী করতে হবে। আপনি নিজে থেকে কোনো টেনশন করবেন না যে আমার হয়তো এটা হতে পারে, কি ওটা হতে পারে। আপনি ডাক্তারবাবুকে সব পুরোটা বলুন, ডাক্তারবাবু আপনাকে ঠিক ব্যবস্থা করে দেবেন। মানে একটু ভরসা করতে হবে, চিকিৎসা শাস্ত্রের উপরে ভরসা করতে হবে এবং নিজের উপরে জোর রাখতে হবে। মানসিক জোর থেকে কোনোভাবেই সরলে চলবে না। তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ডেফিনেটলি করতে পারেন। সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সাগরিকা চ্যাটার্জি। নমস্কার। কোথা থেকে সাগরিকা? আমি বেহালা থেকে বলছি। বলুন। আচ্ছা, বলছি যে আমার বাবার গত বছর সেপ্টেম্বর মাসে বাইপাস সার্জারি হয়েছিল, ট্রিপল ভেসেল বাইপাস সার্জারি। বাবার বয়স 68। তো উনি কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা, আর মানে কোনো রেস্ট্রিকশনস আছে কিনা এই যে ব্লাড থিনার খাওয়ার ব্যাপারে, এই সমস্তটা জানতে চাই। আর দ্বিতীয়ত, এই ভ্যাকসিন নেওয়ার আগে পিছে কোনো খাবার দাবার বন্ধ রাখতে হবে কিনা? উনি তো ফ্যাটলেস খাবার এমনিতেই খান, যেহেতু হার্টের প্রবলেম আছে, তো সেই সব ব্যাপারে একটু জানতে চাই।
ভ্যাকসিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিয়ে নিন। হ্যাঁ, ভ্যাকসিনটা নিতে কোনো অসুবিধা নেই, কোনো ওষুধ বন্ধ রাখতে হবে না। যারা ধরুন ব্লাড থিনার খান তারা কি করবেন, ভ্যাকসিন নেওয়ার পরে জায়গাটা একটু চিপে ধরে রাখবেন এক্সট্রা কিছুক্ষণ, তাহলেই দেখবেন আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে। যদি বাই চান্স রক্তক্ষরণ হয় ওখানটায়, কোনো ওষুধ বন্ধ রাখতে হবে না, কোনো ভয় নেই। ভ্যাকসিন নিয়ে কোনো চিন্তা নেই, প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে নেবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নেবেন, দেরি করবেন না। এবং যারা এরকম ব্লাড থিনার খান তারা একটুখানি চিপে ধরে রাখবে, তাহলেই ঠিক হয়ে যাবে। এবং যিনি যেখানে যাচ্ছেন নিশ্চয়ই সেখানে জানাতে হবে যে আমাদের এই সমস্যা আছে, এবং ভ্যাকসিন 8 ঘন্টা ওয়েট করবেন যেখানে ভ্যাকসিন নিচ্ছেন। কেননা ভ্যাকসিন যারা দিচ্ছেন তারাও এক্সপার্ট, আপনি যখন নিচ্ছেন আপনাকে খালি জানিয়ে দিতে হবে যে আপনার কি কি প্রবলেম আছে। আর কিন্তু ভ্যাকসিনেশনটা মাস্ট, মানে উইদাউট ভ্যাকসিনেশন আমরা এই প্যান্ডেমিক থেকে কোনোভাবে বেরোতে পারবো না। আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনটেন করার পরেও আমাকে ভ্যাকসিনেশন প্রসেসের মধ্যে নিয়ে যেতে হবে, আর একটু আমাদের আমোদ প্রমোদ থেকে নিজেকে দূরে রাখতে হবে এই মুহূর্তটা, তাই না? ঠিক একদম। কিন্তু ওই মুশকিল হচ্ছে আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মুখে বলছি ঠিকই, কিন্তু কজন পালন করছি এটা একটা খুব বড় প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। একদম প্রায় শেষে চলে আসি, সতর্কতা, করোনা সতর্কতা অনুষ্ঠান, তাই কি কি সতর্কতা অবলম্বন করব আবার একবার যদি রিপিট করেন। সতর্কতা হচ্ছে আমরা সবসময় এই যে কথাগুলো আলোচনা হচ্ছে, প্রত্যেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভ্যাকসিনেশন নিয়ে নেব, আমরা ডিস্টেন্স মেনটেন করব, স্যানিটাইজেশন করব, এবং আমরা ভয় পাবো না, আমরা ডিসিপ্লিন লাইফ ফলো করব, আমরা সবসময় মনের আনন্দে থাকব, এবং রেগুলার অল্প 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 করে যারা কখনো মেডিটেশন করেননি জাস্ট মনে রাখবেন একটা গ্লাসে আমি আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আমি কি করে মনটাকে ঠিক আনবো। তাই, ওটা হচ্ছে নিজেকে অটো সাজেশন, নিজে আপনাকে মনে করবেন আমি এটা করবই, যেরকম আমি খাওয়া ঘুম বাদ দিই না সেরকম আমি এটা করে ছাড়বো। এই যে নিজের মনের জোরটাকে সেটা অ্যাপ্লাই করুন। প্রথম দিন 5 মিনিট বসুন, আপনার হয়তো মনে বিভিন্ন চিন্তা আসছে, আপনি এগুলো চুপচাপ যা আসে আসুক গিয়ে আপনি করতে থাকুন। এই করতে করতে না একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। গ্লাসে জল নেওয়াটা, গ্লাসে জল ধরুন, গ্লাসের মধ্যে কাদা জল মিশিয়ে রেখেছেন, সেটা আপনি রেখে দিয়েছেন, দেখবেন আস্তে আস্তে দেখবেন পুরো কাদাটা সেটেল করে গেছে, পুরো ক্লিয়ার ওয়াটার দেখা যাচ্ছে। সেই রকম আমাদের চেষ্টা করতে করতে দেখবেন আমাদের মনটা পুরো শান্ত হয়ে গেছে। এটা কিন্তু রেগুলার অভ্যাস করলে কিন্তু আস্তে 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 হবেই, 100% হবেই, এর মধ্যে কোনো ভুল নেই। এটা হাজার হাজার বছর ধরে, এবং আমরা প্রত্যেকে টাইম টেস্টেড। ঠিক আছে, আপনারা প্রত্যেকে শুরু করুন রেগুলার বেসিসে, দেখবেন আপনি আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স আপনি একদম কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন হয়ে গেছেন। আমাদের সঙ্গে আর একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সোদপুর থেকে ভাস্বতী সেনগুপ্ত বলছি। বলুন। বলছি যে নমস্কার। সুগার যাদের আছে তাদের একটা ভয়। আমার একটা সুগার আছে, আমাকে যদিও বা ইনসুলিন নিতে হয় কম মাত্রায়, কিন্তু আমি এটা খুব টেনশনে আছি। আমার দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। আমি স্যারকে বলছি, স্যার আমি কি এই যে সুগার আছে বলছে, মাঝে মাঝে আমার সুগার পর পরে 50 এসে যায়, যেটা আমি কি করতে পারি স্যার, যদি আপনি একটু বলেন। আপনি সুগারটাকে শুধু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, আর আপনি ভয় পাবেন না। সুগার থাকলেও যাদের কন্ট্রোলে সুগার থাকছে তাদের কোনো ভয় নেই, যাদের আনকন্ট্রোল সুগার তাদের ক্ষেত্রে ভয়। কাজেই আপনার সুগার যদি থাকেও, আপনার যদি প্রেশার থাকেও, সেটা যদি কন্ট্রোলে থাকে তাহলে কোনো ভয় নেই। এই আনকন্ট্রোল সুগারের জন্য কতটা একজন পার্সন নিজে দায়ী? আনকন্ট্রোল জন্য নিজেই দায়ী নেই, যিনি সুগার আছে তিনিই দায়ী। তিনি যদি ঠিকমতো চেষ্টা করতেন তাহলে প্রত্যেক মানুষেরই সুগার প্রেশার কন্ট্রোলে চলে আসতো। এটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা এবং রেগুলার বেসিসে টাইম টু টাইম যোগাযোগ করা, করতে পারলেই ঠিকমতো ওষুধের ডোজ বাড়ানো, অ্যাডজাস্ট করতে পারলেই সুগার অবশ্যই কন্ট্রোল হবে, 100% সুগার কন্ট্রোল হয়ে যাবে। মানে আমরা এর আগেও আলোচনা করছিলাম, করতে করতে ওই জায়গা থেকে আমি একটু সরে গিয়েছিলাম যে সুগার, ব্লাড প্রেশার এটা কিন্তু মেনটেন করে রাখতে হয়, এটা কিন্তু কিউরেবল নয়। সুতরাং এইখানেই হয়তো আমাদের একটা মেন্টাল অ্যাগনি কাজ করে যে আমার সুগার হয়েছে, তা আমার ব্লাড প্রেশার ধরা পড়েছে, আমার কোলেস্টেরল ধরা পড়েছে, সো আমি তো এখান থেকে আর বেরোতে পারবো না। কিন্তু ওই জায়গাটাকে আমি কিন্তু লক করে রাখতে পারি। আমার অনেক পেশেন্টরা আছেন ডায়াবেটিস, তারা কোনোদিন ওষুধই খাননি, তারা এত বেশি স্ট্রিক্ট এক্সারসাইজ করেছেন, ডায়েট কন্ট্রোল করেছেন, তারা হয়তো বহু বছর হয়তো দেখা গেছে তাদের কোনো ওষুধ লাগছে না, এবং হয়তো একদম ওষুধ কমিয়ে দেওয়া হয়েছে তার লাগলেও, বা যাদের হয়তো ইনসুলিন লাগতো ইনসুলিনটা বন্ধ করে দেওয়া গেছে। কাজেই আপনারা সবসময় মনে করবেন যে বেসিক লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট, এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা, HbA1cটা করা 3-4 মাস পর পর, ফাস্টিংটা করা, পিপিটা করা, ইউরিনে কোনো অ্যালবুমিন বেরোচ্ছে কিনা সেটা দেখা, এইগুলো সবসময় খেয়াল রাখতে হবে। বছরে একবার চোখে ডাক্তারবাবুকে দেখানো, চোখটা ঠিক আছে কিনা, এইগুলো সমস্ত চেক আপ করে যেতে হবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি, মনিকা মজুমদার। আচ্ছা, বলুন। বলছি যে আমার শাশুড়ি 67 বছর বয়স, হ্যাঁ, 1 মাস আগে তার করোনা হয়েছিল।
করোনা হওয়ার পরে এবং 1 মাস পরে মানে ওনার হাত পা ফুলে গেছে। হাত পা ফুলে যাওয়ার পরে আবার ওনাকে দেওয়া হয়। তখন হসপিটালে নিয়ে যাওয়ার পর ওনার ধরার পরে হিমোগ্লোবিন একদম হাইতে নেমে গেছে। তারপরে ওনাকে রক্ত দেওয়া হলো, মানে রক্ত দিলেন। রক্ত দেওয়ার পর উনি 3 পাউচ রক্ত দেওয়ার পর উনি এখন স্টেবল, এখনো স্টেবল না। ওনাকে ইকোকার্ডিওগ্রাফি করিয়েছেন। তারপরে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করানোর পর ওনার অনেকগুলো অসুখ ধরা পড়েছে। ওনার হার্টের একটু প্রবলেম, কিডনি প্রবলেম, সব রকমের অসুখই ওনার ধরে গেছে। এখন কিভাবে থাকবে সেটা যদি একটু বলে দেন। মানে করোনা পরবর্তী আপনারা জানতে পেরেছেন ওনার এই প্রবলেমগুলো হয়েছে? হ্যাঁ। এখনো ওনার পা গুলো একদম অনেক খোলা। হ্যাঁ, কিন্তু মানে আমার একটা প্রশ্ন ডক্টর সরকারের কাছে, আপনার এই শাশুড়িকে কেন্দ্র করে, এটা কি আফটার করোনার সমস্যা নাকি এটা ওনার ছিল করোনার পর এটা মানে বেড়েছে? এটা ছিল না দিদি, ওনার কোনো সমস্যাই ছিল না। মানে আমরা অ্যাপারেন্টলি ভাবছি ওনার কোনো সমস্যা ছিল না, কিন্তু এই যে আপনারা কি নিয়মিত আপনার শাশুড়ির চেক আপ করতেন? নিয়মিত চেক আপ ছিল ওনার হাই প্রেশার ছিল, আর এমনিতে উনি তো ঠিকই ছিল। কিন্তু এইটাই এখানেই না একটা গিট বাঁধি আমরা। আপনি বলছেন উনি তো ঠিকই ছিলেন, ওনার কোভিড হয়েছিল, তারপরে ওনার রক্ত কমে গেল, ওনার কিডনির প্রবলেম দেখা দিল, কিন্তু যে কোনো রোগ কি খুব সহজে আসতে পারে? আমি এটা বিশ্বাস করি না। আপনি শুনতে থাকুন। দেখুন, এগুলো ছিল, এগুলো ঠিক কিন্তু চেক আপ ঠিক মতো হয়নি। যেটা আমি একটু আগেই বলছিলাম যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট একটা করা, এটা ক্রিয়াটিনিন করে দেখা, লিভার ফাংশনটা করে দেখা, এগুলো কিন্তু আমরা যদি বছরে বছরে করতে থাকি না, তাহলে কিন্তু চট করে আমাদের মানুষের চট করে শরীর খারাপ হবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেগলেক্ট করি, কিছু করি না। তারপরে দেখা গেল হঠাৎ একদিন একটা হার্ট অ্যাটাক করে গেছে, কিংবা একটা স্ট্রোক হয়ে গেছে, বা কারো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এইটা আমরা যদি ঠিকমতো যদি চেক আপ করতে থাকি রেগুলার বেসিসে, এবং আমরা যদি ঠিক লাইফস্টাইল ফলো করি, তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো। ভালো থাকাটা উইদিন আস, মানে আমি চাইলে আমি নিজেকে সুস্থ রাখতে পারবো। হতেই পারে আমার শরীরের একটা উপসর্গ দেখা দিয়েছে, কিন্তু সেই উপসর্গটাকেই যদি আমি সারাদিন নিয়ে জাল বুনতে থাকি, তাহলে সেই উপসর্গটা আমাকে ছেয়ে ফেলবে। মেবি আপনার হাই ব্লাড প্রেশার, হাই সুগার ধরা পড়েছে, আপনি ওখান থেকে নিজেকে সরিয়ে ভাবুন। আমি আজকে থেকেই চেষ্টা শুরু করব যে ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে ভাববো। আমাদের হাতে আজকে সময় নেই। বন্ধু আছেন কি বলা হচ্ছে? না, মনে হয় আমাদের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ জানাবো ডক্টর সরকারকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।